উদ্দেশ্যে বলবো, এর যোগ্য জবাব আমরা বিজেপির বিরুদ্ধে যেমন দেব, তৃণমূলের বিরুদ্ধেও দেব। আগামী জুন মাসের 1 তারিখে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, কাম চিহ্ন ভোট দিয়ে আমাদের মধ্যে থেকে তাপস ব্যানার্জি মহাশয়কে পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে তিনি একদিকে কৃষকদের কথা বলবেন, শ্রমজীবী মানুষের কথা বলবেন, আপনার শিক্ষা অধিকারের নিয়ে কথা বলবেন। আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে পলিসি নিয়ে এসেছে কেন্দ্র সরকার, বিদায়ী কেন্দ্র সরকার নিয়ে এসেছে, সেই পলিসি এমন জায়গায় দাঁড়াচ্ছে যার বাবার অর্থশালী, যার বাবা প্রভাবশালী, যার এক কথায় তাকে টাকা আছে, তার সন্তানরা পড়াশোনা করতে পারবে। আর আপনার আমার খেটে খাওয়া সমাজের ছেলে মেয়েদের সন্তানগুলোকে সেই অর্থে আর পড়াশোনা করার সুযোগ থাকবে না। এর বিরোধিতা কিন্তু পার্লামেন্টে কাকুলি দিদি করলেন না। তাই আমরা যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খাই, সকালে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরি, সবজি বিক্রেতা, ভ্যান চালক, কলকারখানায় কাজ করি, আমরা ন্যূনতম মজুরি ঠিকঠাক পাচ্ছি না, তাদের বলবো ঐক্যবদ্ধ হন আপনার অধিকারের জন্য। আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আপনার মজুরি যাতে বৃদ্ধি হয় হওয়া থেকে শুরু করে আপনার যে সমস্ত অধিকারগুলো হনন হচ্ছে সেই বিষয়ে সোচ্চার হবে, আওয়াজ তুলবে বলিষ্ঠ কণ্ঠে। জনগণের উদ্দেশ্যে বলবো, আমাদের ভুলে গেলে চলবে না। নুপুর শর্মার কথা মনে আছে তো নাকি? মনে আছে তো? নবান্নের 14 তলা থেকে কি বলেছিলেন মমতা ব্যানার্জি? যে নুপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুমন্তব্য করেছিল, অশ্লীল মন্তব্য করেছিল, অবাঞ্ছিত মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলমান যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর প্রতিবাদ করছিল, মাননীয় তখন কিন্তু আমাদের উদ্দেশ্যে বলেছিল, মুসলমানদের উদ্দেশ্যে বলেছিল, ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে বলেছিল, এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। তখন থেকে আমরা বলছি না, হ্যাঁ এটা দিল্লির বিষয় আপনি বলছেন, আমার রাজ্য অধিকারের প্রতিবাদের অধিকার আছে, তারপরে আপনি আমাদেরকে অপমানিত করেছেন। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাননেওয়ালা, তার ফলোয়ারদেরকে আপনি অপমানিত করেছে, তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী দিনে আমরা তাপস ব্যানার্জিকে দিল্লি পাঠাবো, আমাদের অধিকারের কথা তাপস ব্যানার্জি দিল্লি থেকে লড়াই করবে, আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করব। বলেছিল না দিল্লি গিয়ে আন্দোলন করতে? আমরা তো পশ্চিম বাংলা থেকে দিল্লিতে পাঠিয়েছিলাম আমাদের হয়ে আন্দোলন করার জন্য, করেনি, ব্যর্থ হয়েছে, আর আমাদেরকে টিকপিনি কেটেছে। তাই আমরাও কি করব? আগামী দিনে আমাদের কোনো বিষয় দিল্লিতে তোলার দরকার হলে, দেশের আইনসভার মধ্যে তোলার দরকার হলে, কোন মমতা ব্যানার্জির মুখাপেক্ষী আমরা হব না, কোন শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে থাকবো না। আমরা খামচিহ্নের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের লোককে দিল্লিতে পাঠাবো। আমার সমস্যার কথা আমার লোক বলবে, আমার সমস্যার কথা, আমার সমস্যার কথা আমার লোক বলবে। অনেক হচ্ছে ভাই, আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে। মনে আছে তো নাকি আপনাদের? মতুয়া সমাজের তিনারা ধর্মগুরু, তিনাদের হাত ধরে মতুয়া সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। মতুয়া সমাজকে এক প্রকার নিয়ে খিল্লি করা হয়েছে। আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি, যেমন আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, যার আমি বিরোধিতা করছি, একইভাবে বিগত দিনেও করছি, আজকেও করছি। মতুয়া সমাজের ধর্মগুরুদের নামকে নিয়েও কিন্তু মমতা ব্যানার্জি নিজে খিল্লি করেছে। তাই সময় এসেছে, নুপুর শর্মার বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম, আমাদেরকে যিনি দিল্লি যাওয়ার কথা বলেছেন তাকে যেমন জবাব দেবে, মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যিনি খিল্লি করেছেন তাকেও একইভাবে জবাব আমরা দেব। হবে তো নাকি ভাই? কোনো কারো অধিকার নাই কোনো ধর্মগুরুকে নিয়ে কিছু কথা বলার। কয়েকদিন আগে দেখলাম, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, 140 কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি। তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয়। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী। যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী, যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, তাদের কি বার 400 বার তার মুখ থুবড়ে পড়বে কি পশ্চিম বাংলা থেকে শুরু করে সারা দেশের নিরিখে
বিজেপি এবারে ধরাশায়ী হবে তিনারা বুঝতে পেরে গিয়েছেন। সেই জন্য শুনলাম রাজস্থানে গিয়ে এমন ভোটের প্রচারে যে মন্তব্য করছেন, মুসলিম সমাজকে টার্গেট করে অপদার্থের মতো যে বক্তব্য তিনি দিয়েছেন। তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। তিনি একজন প্রধানমন্ত্রীর পদে ছিলেন, তার পরিচয় তিনি রাখলেন না। তিনি যেভাবে মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য করলেন, ইতিপূর্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইসিআইয়ের কাছে আমরা জানিয়েছি অবিলম্বে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে ইসিআই অ্যাকশন নিক, তার জন্য আমরা ওখানে কমপ্লেন করছি। সাথে সাথে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার নিন্দা জানাই। এটা সেকুলার কান্ট্রি, যেটার মতো ভাবে ধর্মাচরণ করবে, যেটার মতো ভাবে খাবে, যার যেটা অভ্যাস আছে সে সেটা পালন করবে। কিন্তু দুঃখের বিষয়, বারবার যেভাবে ধর্মকে টার্গেট করে, বর্ণকে টার্গেট করে, জাতকে টার্গেট করে আক্রমণ করছে, তার ধিক্কার নিন্দা জানাচ্ছি। আপনাদের বলে রাখি, ভুলে গেলে চলবে না। এই ভোট আসছে, এই সময় বিভাজনের রাজনীতি করবে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সবই ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। এই সুকান্ত বাবুদের সরকার, এই দিলীপ বাবুদের সরকার, এই সুকান্ত বাবুদের সরকার বছরে 15 লক্ষ করে, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছে। চাকরি তো দূরের কথা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেই বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। এরা সবেতে ব্যর্থ হয়েছে। এবার এরা ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আমি অনুরোধ করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, ভোট আসবে, ভোট যাবে, এই নেতাদের চক্করে আপনারা পড়বেন না। নেতারা ভোট নিয়ে নেতা হয়ে এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না। প্রত্যেকে এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরাস্ত করুন। জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা ইগনোর করুন। ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন। এদেরকে জনবিচ্ছিন্ন করুন। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা জাতের নামে ভোট চেয়েছে, সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি রাজারহাট, নিউ টাউন, এই ভাঙড় টাউন থেকে শুরু করে কি বলতো, যে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে কি বলতো, এই মুসলমান খাতরে মে হ্যায়। ওখানে আমরা কি করছে, যারা দায়িত্বশীলেরা আছে ওপরে বসুন, সরে যান। এগুলো তোমরা কি করছো ভাই? ব্যাচ করে ওখানে চোপড়ে এসে বসো না। গল্প করা হলে ঘরে যে গল্প করুন। 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল? মুসলিম খাতরে মে হ্যায়। তাই তো নাকি? ভুলে গিয়েছেন এক্ষুনি? ভুলে গিয়েছেন নাকি? সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল? দেখো মুসলমানদের শিক্ষায় কি অবস্থা, স্বাস্থ্যে কি অবস্থা, কর্মসংস্থানে কি অবস্থা, উচ্চ শিক্ষায় এরা কোন জায়গায় গিয়েছে, এগুলো সব বলতো তো নাকি? ওয়াক্ফ প্রপার্টি উদ্ধার হয়ে যাবে, অনেক ভালো ভালো কথা শুনিয়েছিল। মুসলমানরা ভেবেছিল এবার মুসলমানদেরকে এবার হয়তো কেউ উদ্ধার করবে। উদ্ধার তো দূরের কথা, আমি আপনাদের বলে যাচ্ছি, তথ্য দিয়ে বলছি, এই পশ্চিম বাংলাতে 2011 সালে যে সরকারি চাকরি ছিল, তখন প্রায় 100 জন সরকারি চাকরি করলে তার মধ্যে মুসলিমদের পার্সেন্টেজ ছিল 4 জন। দেখুন 13 বছর সরকার চলছে, এত উদ্ধার করেছে। উদ্ধার করার নামে একটু তথ্য তুলে দেখতে পাবেন, এখন 100 জন চাকরি করলে সেখানে মুসলিম একজনকেও সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মুসলমানকে উদ্ধার করতে এসেছিল, ধর্মের নামে ভোট চেয়েছিল। আমরা কি ভেবেছিলাম এবার হয়তো আমাদেরকে কেউ বিপদ মুক্ত করবে, ভোট ঢালাও দিয়ে দিলাম। শিক্ষা প্রতিষ্ঠান একটু আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন, যদি এখন গরমের ছুটি পড়েছে, এই ছুটি দিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এরকম ছুটি দিলে সমস্যার সমাধান হয় না। ছুটি দিলে গরমের সমস্যার সমাধান হয় না, বাচ্চাগুলোর ভবিষ্যৎ খারাপ করছে। শুধু ছুটি, শুধু ছুটি। পরবর্তী সময় আসলে বলবো, সুযোগ সুযোগ আপনাদের কাজের সুযোগ দেন, আমরা পলিসি দেখাবো। তো প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে একটু খোঁজ নেবেন। আপনার এলাকার বাচ্চারা, আপনার বাড়ির সন্তানেরা, ফুটফুটে বাচ্চাগুলোর যেখানে মেধা তৈরির জায়গা, যেখানে বেস তৈরি হয়, যেখান থেকে প্রাইমারি এডুকেশন নেয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন 300-400 বাচ্চা যাচ্ছে, মিড ডে মিলটা নিচ্ছে। যদিও মিড ডে মিলের চুরি হয়েছে, তার ধরা পড়েছে, জেলে আছে, কিন্তু মিড ডে মিলটা নিচ্ছে আর বাড়িতে চলে আসছে। পড়াশোনা হচ্ছে না, ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কোমরগুলোকে ভেঙে দিচ্ছে। কি হচ্ছে? আর বলেছিল মুসলমানদের উন্নয়ন হবে, বিশাল উন্নয়ন হবে, ঘোড়ার ডিম উন্নয়ন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান নতুন কোনো বুথে দেখতে পেলাম না,
কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বুথে বুথে খোঁজ নিলে দেখা যাবে লিগাল ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি 12-13 বছরে। তাহলে জাতের নামে ভোট চেয়েছিল, লাভটা কি হচ্ছে? স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলছি আপনাদেরকে যে প্রত্যেকটা সরকারের আমলেই মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিম সমাজ বঞ্চিত হয়েছে, কিন্তু এই তৃণমূলের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোন জাতি হয়ে থাকে সেটা মুসলিম জাতি। কি দিয়েছে? হাতে পেন দেয়নি, কলম দেয়নি, এর পরিবর্তে হাতে গুন্ডা মোস্তানদের মতো বানিয়ে দেওয়ার জন্য বোমগুলি পিস্তল তুলে দিয়ে অন্যায় কাজের দিকে ঠেলে দিয়েছে। আর পাড়াতে পাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলে দিয়েছে লিগাল ইলিগাল। তাই সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা কেউ জাতির নামে ভোট চাইলে তাকে ভোট দেব না, আমরা উন্নয়নের নামে ভোট চাইবো। আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাকে কি করে হাই স্কুলে রূপান্তরিত করা যায় তার জন্য আওয়াজ তুলবো। আমার এলাকার যে হাই স্কুলটা আছে সেখানে পড়াশোনা করে বাচ্চারা দূরে গিয়ে কলেজে পড়াশোনা করছে, এখানে আরো দুটো কলেজ হবে কিভাবে তার আমরা দাবি তুলবো। আমার এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে সরকারি পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সব পরিষেবা নিতে হচ্ছে অর্থ খরচ করে, তার বিরুদ্ধে আওয়াজ তুলবো। আমাদের স্বাস্থ্য কেন্দ্রটাতে গিয়ে আমরা বিনা পয়সায় যাতে ট্রিটমেন্ট পাই তার আওয়াজ আমরা তুলবো। হবে তো নাকি ভাই? কেউ যদি বলে মুসলমানকে বাঁচাতে এসছে, একদম ভোট নয়। 2011 সালে মুসলমানদের বাঁচাতে এসেছিল, মুসলমান এখন কোন জায়গায় গিয়েছে বুঝতে পেরেছেন তো? ঠিক চলে আসুন, একটু এগিয়ে যায় দিল্লির দিকে। বিজেপি বলেছিল 2014 সালের আগে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু সমাজের অনেক মা বোনেরা ভাবলেন, বাপ ভাইরা এবার হয়তো হিন্দুরা খাতটা থেকে উদ্ধার হবে। কি দেখলাম? পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100 কাছাকাছি কিনতে হচ্ছে, মুসলমান ভাইকেও কিনতে হচ্ছে, তাই তো নাকি? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। এলআইসি 1956 সালে 5 কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল, আজকের ডেটে প্রায় 35,000 কোটি টাকা তার প্রপার্টি, তারও শেয়ার বিক্রি করে দিচ্ছে এই মোদিজি এসে। আর এলআইসিতে 98% আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইরা, তাই তো নাকি? তাহলে ক্ষতি কার করছে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু ভাইদের যদি সব থেকে বেশি ক্ষতি করে থাকে কোন সরকার, সেটাই মোদিজি সরকার করছে। কিন্তু আমরা কি দেখছি? 2011-তে মুসলমানকে উদ্ধারের নামে ভোট হলো, মুসলমানরা তলানিতে চলে গেল, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। আর 2014-এর আগে হিন্দুরা কি খাতরে ছিল, খাতরা থেকে উদ্ধার করতে এসে অমিত শাহ আদির ছেলের ব্যবসা প্রায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাশের বাড়ির যে রাম কাকু 2014 সালের আগে যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেল। আর 2011 সালের আগে রহিম চাচা যতটা না ভালো ছিল, এখন দেখুন তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। এরা ধর্মের নামে ভোট চেয়েছিল, আমাদের ধর্ম জাতের নামে ভোট চাইলে তাদেরকে পরাস্ত করতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। এখন আমাদের কাকুলিদি ফতোয়া দিচ্ছেন, যারা আইএসএফ করবে তারা নাকি কি বলছে, হ্যাঁ বুঝতে পেরেছেন তো কতটা মরিয়া হয়ে উঠেছে? কেন এমন বলছে? আইএসএফ করলে নাকি এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরা বুঝে গিয়েছে আইএসএফ এর ছায়াতলে সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষের আজকে এসে যোগদান করছে, আশ্রয়স্থল হয়ে উঠছে। আইএসএফ এর এক বিধায়ক তথা সংযুক্ত মোর্চার এক বিধায়কই রাজ্যের আইনসভার মধ্যে যেভাবে প্রত্যেকটা সমাজের মানুষের কথা বলছে, এতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, এতে বিজেপি ভয় পাচ্ছে। কেউ আমাদেরকে আজকে দিতে কে বলছে কার কাছ থেকে কত টাকা নিয়েছো, কি সেটিং করছো, তারা ভালো করে বুঝে নিয়েছে। একদিকে যেমন আইএসএফ মুসলিম সমাজের বঞ্চিত যারা হচ্ছে তাদের হয়ে আওয়াজ তুলছে, একদিকে আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে, তাদের জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে, অপরদিকে মতুয়া সমাজের ধর্মগুরুকে নিয়ে যখন বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে এটা করছে, নমশূদ্র ভাইদের অধিকারের কথা বলছে, এসসি কোটায় নন এসসিরা চাকরি করছে কেন তার বিরোধিতা করছে। ফলে সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফ কে আশ্রয়স্থল হিসাবে বেছে নিচ্ছে। এরা ভয় পেয়ে গিয়ে
আমাদেরকে আটকানোর জন্য যে যা পাচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির মুফতি আমাকে সার্টিফিকেট, আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে? এই বলুন না, ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলিদি, ওই জন্য এই সার্টিফিকেট দিচ্ছে। আচ্ছা, কাফের মানে কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানে না। বিভিন্ন সমাজের মানুষ আছে, একটু জানিয়ে দেওয়া দরকার। কাফের মানে হচ্ছে অস্বীকারী। কিছু ভয়ঙ্কর ব্যাপার নয় তো, কিন্তু এটা আমরা ভুলে যাব না। কাকুলি দিদি, আপনার নেত্রী 2011 সালের আগে অনেক কথা বলেছিল। একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে, বলেছিলেন উনি যে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়া। আর আজকে 2022, 23, 24-এ এসে ওই নেত্রী বলছে আবার যে বিয়ে ঐচ্ছিক বিষয় নয়। তাহলে আমাদের না হলে আপনার কথায় অস্বীকার করেছি, আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাফ করেছে। আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন, না এখান থেকে একটা মুফতি সাহেবকে পাঠিয়ে দেবো ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে? আপনার নেত্রী 2021 সালের আগে, আমি কাকুলিদির উদ্দেশ্যে বলছি, আপনার নেত্রী 2021-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব। কিন্তু দুঃখের বিষয়, ডবল চাকরি তো দূরের কথা, যাদের মেধা ছিল আপনার দলের চোরেদের জন্য, আপনার দলের চোর মিনিস্টারের জন্য, আপনার দলের দুর্নীতির জন্য, আজকে ওই 26,000-এর মধ্যে অনেক মেধাযুক্ত ছিল, তারাও আজকে খিল্লির সম্মুখীন হতে হচ্ছে। তো আপনাকে, আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব? ওই না একটা কোন কি আছে, আরে একটা কোন পীরজাদাকে তোর হই হই করছে না ওরা? নওশাদ সিদ্দিকী পীরজাদা রাজনীতি করলে ওদের ফেটে যায়। কোথায় ফাটে আমি জানি না, ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না, কোথায় দুইটা ফাটে, তখন অসুবিধা নাই। আর কোন একটা কোন পীরজাদাকে ধরে সামনে নিয়ে আসছে, ওনাকে বলবো নাকি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে? হ্যাঁ, কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি, এটা বলবো না, ভুলে যাচ্ছি নাকি? নওশাদ সিদ্দিকী দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি দলের চোরেদের বিরুদ্ধে কথা বললে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, বড়দের রেশন চুরি করেছে এরা, শিক্ষা চুরি করেছে, শ্রম চুরি করেছে, এদের বিরুদ্ধে কথা বললে, মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে। তো আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি। আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে। যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জি চাকরি চোর। দাঁড়িয়ে বলছি, এই পীরজাদা বলছে বলে ফাটছে না। আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিদি খুব ভালো মানুষ, ও চটি পরে ঘোরে, হাতে আইফোন নাই, 25,000 উনি চটি পরে না, এটা বললে ও পীরজাদা, সলিড পীরজাদা একদম। আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না, আমার মন জানে পাপ আর মা জানে বাপ, আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে, ও কারো লাগবে না। বলছি কারো রাগ হচ্ছে নাকি? আচ্ছা, বক্তব্য শেষ করে দেবো না? শুনলেন? হাত তুলুন তো, কারা শুনতে ইচ্ছে করছে শুনবেন, তাহলে রাগ হচ্ছে না তো? রাগ হলে আমার কিছু যায় আছে না, কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি, বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি বঞ্চিত মানুষের কথা বলতে। আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনেদের অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছি। কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি। আমি এসেছি, আমি তোমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের উপরে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি। আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি। আমি এসেছি ওয়াকফ সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি। সুতরাং কি আমাকে ভালো বললো কি আমাকে খারাপ বললো আমার দেখার দরকার নাই, আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি, যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকলি দিদির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে, কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না, তখন কি
বলছে বেটাকে জেলে রাখতে। কি করেছে? আমাকে 42 দিন জেল খাটিয়েছিল। কিছু করতে পেরেছে? আমার একটা লাভ হয়েছিল 42 দিন জেলে গিয়ে, কি জানেন? অনেক জ্ঞান হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতে, আমি ওই বাড়াবাড়ি মিষ্টি খেতে পছন্দ করি, চকলেট টকলেট হ্যান ত্যান এগুলো বেশি খাই। ওই পান তেরেঙ্গা গুটটা আমার দ্বারা হয় না। ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল, সময় পাইনি কিভাবে ট্রিটমেন্ট করব। যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে একটা, সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল, আপনি আমাকে কথা দিন আমি যেদিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন, তাহলে আপনার আমি চিকিৎসা করবো, নাহলে করবো না। আমি বলছি ঠিক আছে, কিন্তু কতদিন টাইম লাগবে? বলেছিল 15 দিন। আমি বললাম 15 দিন হবে না, ওটা মাঝখানে টাইম দিন, যখন ডেট চাইবেন দুটো করে ডেট দিতে হবে, একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো। তারপরেও সত্যি বলছি আমি ঠিকঠাক মেনটেন করতে পারিনি। যখন আমাকে ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতা সেন্ট্রাল লকআপে, তারপরে কোর্টে তুললো, কদিনের ঠিক যে পিসি দিয়েছিল। আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম, স্যার কি মনে হচ্ছে? নাম তো বলা যাবে না অফিসারদের, বললে তো বিপদ। এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন, আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়, কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত উপরতলার চাপ সব ঠিক তারা কাজ করতে পারে না। কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা, সিট দ্বারা খাড়া রাখতে হবে, সোজা রাখতে হবে। সিট দ্বারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর উপরে যদি কোনো অন্যায় হয়, আমরা তাদের পাশে থাকি, তাদের হয়ে আমরা লড়াই করব। কি ভাই? তো আমি একটা অফিসারের সাথে কথা বলছিলাম, সাহেব কি মনে হচ্ছে? বললো যতটুকু ভেতরকারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে। আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয়। আমি কি বললাম, আর তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে। তো একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে, একটা ভালো পাওয়ার মধ্যে আর ওনাদিকে দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল। আর একটা দেখুন এখনো বাকি আছে, যে 1 বছর হয়ে গেল তো ভাই, 1 বছর হয়ে গেলে এখনো কিন্তু সময় করে উঠতে পারিনি। আর একবার যদি নিয়ে যাই এটা করে নেবো আমি। তো জেল ছাড়া আমি ভয় পাই না। আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি এত দলিতকে ভালোবাসেন, এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন, দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে, কজনের চাকরি বাতিল করেছেন, কজনের সার্টিফিকেট ধরেছেন, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন, তার তথ্যটা দিন তো। মন্ত্রী উত্তর দিতে পারেনি, বলেছিল পরে দেবো, আজও তিনি দেয়নি। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কাজ না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, তার ডেটাটা দেন তো, তথ্যটা দিন তো। দিতে পারিনি, মাথা হ্যাট হয়ে যায়। নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তর দিতে পারে না, সেই জন্য কি বলছে, বেটাকে জেলে রাখ। তবে আপনাদের বলে যাই, মানুষের হয়ে কথা বলবো, কৃষকের হয়ে কথা বলবো, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো, দলিতের হয়ে কথা বলবো, আদিবাসীর হয়ে কথা বলবো, মুসলিমদের হয়ে কথা বলবো, উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো। এই কথা বলার জন্য যদি একবার কেন 100 বার জেলে যেতে হয়, নওশাদ সিদ্দিকী 100 বার জেলে যেতে প্রস্তুত আছে, কোনো কারোর কাছে মাথা নত করবে না। কেউ যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে, সুজন চক্রবর্তী যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি মনে করে, অধীর বাবু যদি মনে করে আইএসএফ কে তারা তাদের পকেটে নিয়ে ঘুরবে, এই স্বপ্ন তাদের দিতে হবে। আইএসএফ স্বতন্ত্র দল, আইএসএফ না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে, না মমতা ব্যানার্জির কথাতে চলবে, না অধীর রঞ্জনের কথাতে চলবে, আর না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে। কারো কথায় আইএসএফ চলবে না। আইএসএফ এর চলার পথটা হচ্ছে সোজা এগিয়ে যাবে, মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবে। এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো, কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইড চাপে তাকে আমরা পাত্তা দেবো না। আমরা আমাদের মধ্যে এগিয়ে যাবো, সে সাইড চাপে সে পিছনে থেকে যাবে। এখন কষ্ট হচ্ছে না অনেকের, কিচ্ছু করার না, কিচ্ছু করার নয় ভাই। আমরা আমাদের মতো লড়াই করবো, বলেছিলাম বারবার ঐক্যবদ্ধ লড়াই করুন, কিন্তু কি দেখলাম, ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো। তাই ভাইদের বলবো, ঠিক আছে আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছেন, নির্দ্বিধায় নির্বিঘ্নে জুন মাসের 1 তারিখে সকাল সকাল গিয়ে থাম চিহ্নে ভোটে, থাম চিহ্ন প্রেস বাটনকে প্রেস করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাপসদাকে পার্লামেন্টে পাঠান। তাপসদা পার্লামেন্টে যাবে, জনগণ তার কাজ কি। আচ্ছা আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো ভাই, টাইম হয়ে আসছে, অসুবিধা হবে না তো কারো? হ্যাঁ আপনাদের বলি, আপনারা ভুলে যাবেন না
2019 সালে কি বলেছিল, সিএ কে আটকাতে ভোট দিন তৃণমূলকে, তাই তো? তাই তো ভাই, পার্লামেন্টে যখন ভোটাভুটি হয়েছিল আমরা 8টা এমপি নাম শুনেছি যারা ভোট দেয়নি, কিন্তু বাকি তৃণমূলের এমপিদের কি ভূমিকা ছিল এটা তো জানেন? এই কাকলিদির কি ভূমিকা ছিল একটু জানেন? একটু খোঁজ নিয়ে দেখবেন। এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরত ছিল। এরা ভোট দেয়নি, কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি। কিন্তু দুঃখের বিষয়, খোঁজ নিয়ে দেখুন, যারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল, এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করুন, উত্তর দেবে। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি, যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাইপোকে তুলে নিয়ে চলে যাবে। সেই ভাইপোকে বাঁচানোর জন্য কাকলিদিদের মতো যারা আছে তাদেরকে হয়তো বিজেপির পক্ষে ভোট দেওয়া করিয়েছিল। কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিং এর বেশি ভোট পড়েছে। বুঝতে পারছেন তো? তার মানে তাই আগামী দিনে আপনাদের অভাব অভিযোগ, আরে এমপির কাজ কি? আপনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টে জানানো, সেখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে স্পিকার স্যারের মাধ্যমে। সেই ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ কি হবে? এই সমস্যাগুলোকে সমাধান করা। আর কি কাজ? আপনারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন, যে সরকার চলছে সেই সরকারের কাজ কি হবে? জনগণের উদ্দেশ্যে বিল নিয়ে আসা, বা কোনো বিল আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা, সংযোজন করা বা বিয়োজন করা, বা এই কাজ। সেই কাজ যদি জনগণের পক্ষে হয় তাহলে আমাদের তাপসবাবু গিয়ে তার পক্ষে আরো ভালো করে কিভাবে হয় তার জন্য সওয়াল করবে। আর বিল যদি এই কৃষকদের বিরুদ্ধে যায়, বিভাজনের মতো বিল নিয়ে আসে, তালাকের বিরুদ্ধে যে ধরনের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে বিল নিয়ে আসার চেষ্টা করেছে, বা আগামী দিনে যদি এই ধরনের কোন বিল নিয়ে আসে যেটা জনগণের বিপক্ষে যাবে, কর্পোরেটদের স্বার্থে যদি বিল নিয়ে আসে, তার চূড়ান্ত বিরোধিতা করার জন্য আপনাদের বলবো তাপস বাবুকে আপনারা পার্লামেন্টে পাঠান। আর কি কাজ হবে? যে পলিসি শাসক বা অন্যান্য বিরোধী দলের আইডিয়াতে নাই, সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বা সেই পলিসি আমরা প্রস্তাব পার্লামেন্টে রাখবো। তাই আপনাদের বলবো আপনারা ডিসাইড করুন। অনেকে ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলবো 2019 সালে ভুল আপনারা করেছেন, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন, কিন্তু এরা সুকৌশলে এই বিজেপি সিট ভাগ করে বিজেপিকে বরঞ্চ আরো 18টা সিট দিয়ে রাজ্যে বিজেপি সে অর্থে ছিল না, রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে আসলো। 2021 সালে আবার বাইনারি পলিটিক্স করলো, বিজেপি তৃণমূল ছাড়া নাকি এই রাজ্যে আরো কোনো দল নয়, বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে, আর তৃণমূলের অত্যাচারে নাকি বিজেপিকে বেছে নিতে হবে। এই একটা হাওয়া তৈরি করে দিল। এই হাওয়ার ফলে অনেকে মানুষ ভুল বুঝে এই বাইনারিকে ধরতে না পেরে সারা রাজ্যের মানুষ কি করলো? কেউ ভাবলো যে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচলে বিজেপিকে ধরলে ভালো হবে, আর কেউ ভাবলো বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই নাকি গ্রহণ করতে হবে। দিনের শেষে আমরা কি দেখলাম? এই বিজেমূল সরকার আর বিরোধী জায়গাটা ধরে নিল, আপনার বাড়ির আপনার এলাকাতে বিজেপিকে নিয়ে চলে আসলো। ধন্যবাদ জানাবো ভাঙড়বাসীকে। এই বাইনারির বাইরে গিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠিয়েছে। একটাকে পাঠিয়েই কিন্তু বাকি 293টা বুঝতে পারছে ভাঙড় কি ছুটোবাজি ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো আগামী দিনে বড় আমাদের পাঠাতে হবে। একটাই যদি 293কে হিলিয়ে দিতে পারি, এত বাচ্চা ছেলে যদি এত সিনিয়র মোস্ট লোক যদি পার্লামেন্টের মধ্যে যায়, মানুষ জীবনের অর্ধেক শতকের বেশি সম্পত্তি মানুষের স্বার্থে ব্যয় করে দিয়েছে, তাহলে ইনি গেলে কি হবে বুঝতে পারছেন তো ভাই? কি হবে? অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ। আপনাদেরকে বলবো আপনারা পার্লামেন্টের মধ্যে পাঠান আপনাদের মূল্যবান ভোট দিয়ে। এখানে যে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে, প্রায় 5-7 হাজার মানুষ আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুধু সমর্থক বা ভোটার থাকলে হবে না, আপনাদেরকেও গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমাদের পার্লামেন্টে তাপসবাবুকে পাঠানোর দায়িত্ব আপনাদের তুলে নিতে হবে। এখান থেকে ফিরে যাবেন একজন দায়িত্ব নিয়ে কমসে কম 10টা ভোটারকে বিজেপি তৃণমূল তথা বিজেমূল থেকে মাইনাস করে খাম চিহ্নের পক্ষে আনতে হবে আগামী জুন মাসের 1 তারিখে, যাতে করে আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10টা ভোটারকে বিজেপি তৃণমূল থেকে মাইনাস করে খাম চিহ্নে আনা যায়, তার দায়িত্ব নিতে হবে। হবে ভাই? হবে? তাহলে আজ থেকে আপনাদেরকে দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করতে হবে। আপনারা ভোটার সমর্থক শুধু থাকলে হবে না। ধন্যবাদ।
আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি সজাগ সতর্ক হন, অনেকটা হবে, অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। আর এখনো যদি ভাবেন, যারা ভাবছে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ঠেকাবো, এই বিধাননগরের কথা ভাবুন না, ওনার নামটা কি গো, সব্যসাচী মহাশয়ের কথা। তখন কোন দলে আছে ভুজা মুসলিম? হ্যাঁ, মনে আছে তো কখন কোন দলে আছে? আচ্ছা, এ তো জানি। বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা, বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা এরা এই সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। আপনার জায়গা, আপনার দলিল, আপনার কনভার্সন সার্টিফিকেট, আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনি রসিদ কেটে আপনি বাড়ি বানাচ্ছেন, এই চোরের দলেরা ভিখারির মতো এসে আপনার দলের সামনে হাত পাচ্ছে, এত টাকা দাও নাহলে ঘর আটকাবো। এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করব আমরা, এটাকে ধ্বংস করব। আর এই জন্য ওরা ভয় পাচ্ছে। ওই জন্য কি কাকুলি দিদি আমাদের নামে বলছে ওরা অস্বীকারী, ভয় পাচ্ছে তো আমাদেরকে। আমরা তো ভয় পেলে চলবে না। আর কেউ তৃণমূলের অত্যাচারে অনেকে ভাবছে এই তৃণমূল অত্যাচার করছে, এই বড় চোর ছোট চোর কি বলছিলেন না এক্ষুনি, এই বড় চোর ছোট চোরদের হাত থেকে বাঁচতে হবে, সেই জন্য নাকি বড় ফুলেদেরকে জব্দ করবে ভেবে অনেককে বিজেপিকে ভোট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো, 2019 সালে ভোট দিলেন, 2021-এ ভোট দিলেন, আবার 2024-এ ভোট আর এই ভুল কাজ করবেন না। কারণ এটুকু দেখুন, যাদেরকে আপনি হাত শক্ত করছেন, যে হাতটা শক্ত করা দরকার, এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন, সেই কিন্তু মমতা ব্যানার্জির বাড়িয়ে দেওয়া চা ওই হাতে তুলে থাকছে। ভাই ভুল বলছি নাকি? আর আইএসএফ, আমি আইএসএফের চেয়ারম্যান, রাজ্য কমিটির মেম্বার, আমরা বারবার একটা কথা বলে আসছি, আমরা ওই দিনকেই মমতা ব্যানার্জি ওই দিনকেই বড় নেতার সাথে বসে চা খাবো যেই দিন দেখবো বুথের স্তরে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কে কোন দল করছে সেটা দেখার দরকার নাই, বুথের